গল্পটা শুরু হয় চীনের এক ছোট্ট শহর চ্যাংলেকে ঘিরে। এখানে কোয়েন পরিবার নামে এক ধনী পরিবার থাকে। এই পরিবারের উত্তরাধিকারী হলো লিন, যে আজকের গল্পের নায়ক। এখানে একদল মানুষ তাকে উঁচু একটা মঞ্চে এনে বসায়। ছোট থেকে বড় সবাই তার প্রশংসায় স্লোগান দিতে থাকে। তারপর হঠাৎ লিন এক দারুণ স্টাইলে লাফিয়ে মঞ্চে উঠে পড়ে। শহরের মেয়েরা তার জন্য এক প্রকার পাগল। শুধু ধনী পরিবারের ছেলে বলেই নয়, সে অসাধারণ ফাইটারও, যে আজ পর্যন্ত কোনো ফাইটেই হারেনি। আর যে ছেলেটা চোখে চশমা পরে দাঁড়িয়ে আছে, সে লিনের বাড়িতেই কাজ করে। তার নাম সার্কিট। যদিও সে লিনের জন্য কাজ করে, তবুও লিন তাকে কখনো চাকর ভাবে না, বরং নিজের সবচেয়ে ভালো বন্ধু মনে করে। তারপর লিন বলে, আজকে আমার সঙ্গে কে লড়বে? তখন পেরি নামের এক লোক তার চ্যালেঞ্জ গ্রহণ করে এবং লিনের সঙ্গে মারামারি শুরু করে। কিন্তু অবাক করার ব্যাপার হলো, লিন একটা মারও খায় না। সে অনেক দক্ষতার সাথে ফাইট করে যায়। এই শহরে যেই লিনের সঙ্গে লড়াই করে, সেই এক সময় মার খেয়ে হার মেনে যায়। আর প্রতিবার জয়ের পর লিনকে একটা কাপ দেওয়া হয়, যেটা সে গর্বের সঙ্গে হাতে নিয়ে বাড়ি ফেরে। সার্কিট খুশি হয়ে বলে যে, বাহ, এটা তো তোমার 126তম কাপ বস। তারপর লিনের বাবা শন এসে জানতে চায়, আজকে কার সঙ্গে লড়লে? লিন বলে, বাবা, আমি তো রোজই শহরের লোকজনের সঙ্গে লড়ি। এখন আর এতে কোনো এক্সাইটমেন্ট নেই। রোজই তো আমি জিতে যাই। এই জেতা এখন একঘেয়ে হয়ে গেছে। আমি চাই সাংহাই গিয়ে নামি জাপানি ফাইটারের সঙ্গে লড়াই করতে। যদি আমি ওকে হারাতে পারি, তাহলে কল্পনা করো আমাদের শহর কত গর্বিত হবে। এ কথা শুনে শন সোজা না করে দেয়। তখন সেখানে কিমসি নামের এক মহিলা আসে আর লিনকে বোঝাতে চায়, বাবার কথা শোনো, সে তোমার ভালোই চায়। কিন্তু লিন তার দিকে কটাক্ষ করে বলে যে, তুমি কে যে আমাদের মধ্যে কথা বলছো? তুমি তো নিজেই একটা বার চালাও। তুমি তোমার নিজের কাজ নিয়েই থাকো, আমাদের মধ্যে কথা বলতে এসো না। আর আমার বাবার দিকে কুনজর দেওয়ার দরকার নেই। ওনার সঙ্গে বিয়ে করে এখন আমার সৎমা হওয়ার প্ল্যান চলছে নাকি? এ কথার পরেই শন গর্জে উঠে বলে, মুখে ব্যান্ডেজ লাগিয়ে দেব। কিমসিকে নিয়ে এমন কথা কেন বলছো? লিন বলে, সত্যি কথাই তো বলছি, আর সত্যি তো সবসময় তেতোই হয়। এরপর রাতে শন আর সার্কিট একসঙ্গে বসে তাদের হিসাবপত্র দেখে। শন জানতে চায়, এত খরচ হলো কেন? সার্কিট বলে, আপনার ছেলের মারামারিতে যেসব লোকজন আহত হয়েছে, তাদের চিকিৎসার খরচ আমাদেরই দিতে হয়, আর লিনের বাড়তি খরচ তো আছেই। তখন শন বলে, আচ্ছা ঠিক আছে, ধীরে কথা বলো, আর এসব লিনকে কিছু বলো না। পরদিন সকালে লিন আবার বিভিন্ন বার ঘুরে ঘুরে 3টা জায়গায় জিতে আসে, কিন্তু তারপরে বিরক্ত হয়ে যায়। সার্কিট বলে, পাশের ক্লাবে অনেক সুন্দর সুন্দর মেয়ে এসেছে, চলো ওখানে একটু মজা করি। লিন বলে, চুপ করো, আমি ওই ধরনের ছেলে না, আমি ভালো ছেলে। তখন এক ভিখারি তাদের কাছে এসে টাকা চাইলে সার্কিট তাকে তাড়িয়ে দেয়, কিন্তু লিন উদারভাবে সার্কিটের টাকা নিয়ে ভিখারিকে দিয়ে দেয়। তারপর বলে, এখন আমার মনে হচ্ছে ক্লাবে যাওয়া উচিত। সার্কিট অবাক হয়ে যায়, একটু আগেই তো ভালো ছেলের অভিনয় করছিলে, এখন হঠাৎ করে কি হলো? লিন হেসে বলে, কি করব বন্ধু, আমাদের রক্তেই এসব। তারপর তারা ক্লাবে যায়। সেখানে এক মেয়ে খুব সুন্দর গান গাইছে। সবাই ভাবছে লিনও মেয়েটার প্রেমে পড়বে, কিন্তু না, সে সরাসরি পেছনে পিয়ানো বাজানো আরেক মেয়ের কাছে গিয়ে জানতে চায়, তোমার নাম কি? আর এই মেয়েটি আমাদের গল্পের নায়িকা লুসি। তখন পার্ক নামের এক লোক এসে বলে, আমি 100 সিলভার কয়েন দিচ্ছি, এই মেয়েটাকে আমি চাই। লিন বলে, আমি 500 দিচ্ছি, আমিও মেয়েটাকে চাই। রেগে গিয়ে পার্ক মঞ্চে তার সব শিষ্যদের নিয়ে উঠে পড়ে আর বলে, জানো আমি কে? লিন মজা করে বলে, তুমি জানো না তুমি কে? তাহলে গিয়ে তোমার মাকে জিজ্ঞেস করো, আমাকে এসে প্রশ্ন করছো কেন? এতে রাগে ফেটে পড়ে পার্ক আর তার শিষ্যদের লিনের সাথে ফাইট করতে বলে। কিন্তু আমরা তো জানি, যারাই লিনের সঙ্গে লাগতে যায় তাদের কোন অবস্থা হয়। সে তাদের সবাইকে বেধড়ক পেটায়। এবার পার্ক নিজেই লড়তে আসে, কিন্তু ক্লাবের মালিক এসে দুজনকেই থামিয়ে দেয়। বলে, এখানে যদি ঝগড়া হয় তাহলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। তারপরও লিন টাকা দিয়ে লুসিকে নিতে চায়, কিন্তু লুসি বলে, আমি ভুল জায়গায় কাজ করছি, মানে এই না যে আমি ভুল কাজ করব। আমি বিক্রি হওয়ার মতো কেউ না।
বুঝেছো? এ কথা বলে সে চলে যায়, কিন্তু লিন তার এই সাহসিকতাকেই ভালোবেসে ফেলে। এরপর দেখা যায় ক্লাবের মালিক লুসিকে এসে বোঝায় ও তোমাকে 500 কয়েন দিতে চায়। 1 বছর এখানে কাজ করলেও তুমি এত আয় করতে পারবে না। আর এদিকে লিন এবার একটা চেয়ারে শক্তভাবে বসে পড়ে। যতক্ষণ না লুসি তার সঙ্গে যাবে সে ততক্ষণ এখান থেকে উঠবে না। অন্যদিকে অন্য কোনো পুরুষ যদি লুসির ঘরে যাওয়ার চেষ্টা করে, লিন সঙ্গে সঙ্গে তার শিষ্যদের দিয়ে তাকে পেটাতে পাঠায়। সারা রাত সে ওখানে বসে থাকে, কিন্তু লুসি একবারের জন্য বের হয় না। সার্কিট আর অন্যরা একসময় চলে গেলেও লিন একদম ঠায় বসে থাকে। এরপর অনেক তীব্র বৃষ্টি শুরু হয়। তখন কেউ একজন লিনের মাথায় ছাতা ধরলে লিন বলে, আমি জানি সার্কিট, তুই এসেছিস, চুপচাপ এখান থেকে চলে যা, না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তারপরও সে না যাওয়ায় লিন ঘুরে তাকিয়ে দেখে ছাতা নিয়ে সার্কিট নয়, লুসি দাঁড়িয়ে আছে। এরপর লুসি তাকে নিজের ঘরে নিয়ে যায় আর বলে, তুমি কি চাও? কোন পরিবারের ছেলে তুমি? তুমি কি এমন ভাবে মেয়েদের কিনে নিয়ে তোমার পরিবারের নামটাকে কলঙ্কিত করতে চাও? লিন বলল, না না, তুমি ভুল কথা বলছো। আমি আগে কখনো কোনো ক্লাবে যাইনি, কোনো মেয়ের দিকে খারাপ নজরেও তাকাইনি। আমি তোমাকে পছন্দ করি, সেই কারণেই এসেছি। লুসি তখন বলে, ঠিক আছে, আমি বুঝে গেছি তুমি কি চাও। এটা বলেই সে নিজের ড্রেস খুলতে শুরু করে। লিন অবাক হয়ে তাকে থামায় আর চুপচাপ চলে যায়। পরের দিন লিন তার বাবা শনের কাছে গিয়ে বলে, বাবা, ক্লাবে লুসি নামের একটা মেয়ে আছে, আমি তাকে বিয়ে করতে চাই। শনের মুখ গম্ভীর হয়ে যায়। সে বলে, তুমি জানো না ওই মেয়েরা ক্লাবে কি করে? আমি খুব ভালো করে জানি। আমি কখনো তোমাকে এমন মেয়েকে বিয়ে করতে দেব না। লিন রেগে গিয়ে বলে, আপনি বলছেন লুসি খারাপ, কিন্তু আপনি নিজেই তো কেনসির সঙ্গে ঘনিষ্ঠ। আপনি কি করেন সেটা কি আমি জানি না? এখন আমাকে শেখাতে আসবেন না। একথা শুনে শন প্রচন্ড রেগে গিয়ে তাকে চিৎকার করে বাড়ি থেকে বের করে দেয়। এরপর সার্কিট লিনকে বলে, এক কাজ করো, লুসিকে নিয়ে পালিয়ে যাও। কিন্তু লিন বলে, না, আমি চাই বাবা নিজেই বুঝুক লুসি ভালো মেয়ে। একদিন উনি রাজি হবেন, তারপর আমি লুসিকে বিয়ে করব। তারপর তারা আবার ক্লাবে ফিরে আসে, কিন্তু হঠাৎ তারা লুসির ঘর থেকে চিৎকারের শব্দ শুনতে পায়। তাড়াতাড়ি গিয়ে তারা দরজা ভেঙে ভিতরে ঢোকে। দেখে পার্ক নামের লোকটা নেশাগ্রস্ত অবস্থায় জোর করে লুসির উপর হামলা করতে যাচ্ছে। লিন রাগে তাকে ঘুষি মারে। ঘুষিতে পার্ক পড়ে যায় আর লুসির হাতে থাকা একটা বড় হেয়ার পিন পার্কের বুকে ঢুকে যায়। প্রচুর রক্তক্ষরণে সে মারা যায়। লুসি কাঁদতে কাঁদতে বলে, ও নিজেই নেশা করে ঘরে ঢুকেছিল, আমি খুব ভয় পেয়েছিলাম। সে বলছিল সে শহরের মেয়রের ছেলে। আমি কিছুই বুঝতে পারছিলাম না কি করব। লিন বলে, ভয় পেও না, তুমি জানালা দিয়ে পালাও, বাকিটা আমি সামলে নেব। কিন্তু লুসি জানায়, রায়ান নামের এক লোক আমাকে কিনতে চায়। তার কাছে আমার সই করা এক চুক্তিপত্র আছে, ওটা থাকলে আমি পালালেও কোনো লাভ নেই। লিন তখন প্রতিশ্রুতি দেয়, তুমি পালাও, আমি গিয়ে রায়ানের কাছ থেকে তোমার সেই দাসত্বের চুক্তিটা নিয়ে আসবো। এরপর লিন যায় গাম্বলিং এরিয়াতে। সেখানে রায়ানকে খুঁজে পায়। সে রায়ানকে বলে, আমাকে লুসির চুক্তিটা দাও। রায়ান জবাবে বলে, কাল তুমি তো 500 সিলভার কয়েন দিয়ে তাকে কিনতে চেয়েছিলে, এখন আমাকে কিনতে চাও? লিন বলে, আমি তাকে কিনতে চাই না, আমি তাকে মুক্ত করতে চাই। রায়ান বলে, তাহলে দাও 50,000 সিলভার কয়েন, নিয়ে যাও ওকে। এত টাকা লিনের কাছে নেই। সে সার্কিটকে বলে, তুমি গিয়ে কারো কাছ থেকে ধার করো। সার্কিট হাহা করে হেসে বলে, আমি জুয়ারি মানুষ, কে আমাকে এত টাকা ধার দেবে? তখন লিন রায়ানকে প্রস্তাব দেয়, চলো একটা গেম খেলি, আমি জিতলে তুমি আমাকে চুক্তিটা দেবে, আর হারলে আমি তোমাকে 1 লাখ কয়েন দেব। রায়ান খুশি হয়ে রাজি হয়ে খেলা শুরু করে। প্রথম রাউন্ডে লিন 5টা ডাইস একটা জারে রেখে ঝাঁকিয়ে দেয়। এরপর তার টেবিলে রাখে আর রায়ানকে গেস করতে বলে কোন কোন নাম্বার উপরে আছে। রায়ান সব ঠিকঠাক বলে দেয়। লিন বুঝতে পারে না সে কিভাবে গেস করলো। পরের রাউন্ডে লিন গেস করে, কিন্তু রায়ান তখন জার টিপে দেয় যাতে ডাইস উল্টে যায়। ফলে লিনের উত্তর ভুল হয়ে যায়। রায়ান হেসে বলে, তুমি হেরে গিয়েছো, এখন আমাকে 1 লাখ দাও, না হলে আমি তোমায় মেরে তোমার চামড়া তুলে নেব। লিন মন খারাপ করে বেরিয়ে আসে। ঠিক তখনই এক কুমফু মাস্টার ডাও আসে। সে বলে, রায়ান তোমার সাথে প্রতারণা করেছে। সে জানে তোমার বাবা তোমার হয়ে টাকা দেবে, আর যে লুসির জন্য এত কিছু করছো সেও এই ফাঁদে জড়িত। তারা সবাই মিলে তোমাকে ঠকিয়েছে। লিন বিশ্বাস করতে চায় না। তখন ডাও তাকে নিয়ে যায় একটা পুরনো বাড়িতে, যেখানে রায়ান, পার্ক, যাকে এতক্ষণ মৃত ভাবা হচ্ছিল, আর লুসি সবাই বসে হাসাহাসি করছে আর বলছে, ও বেচারা লিন তো পুরো বোকা, লুসি কি ভালো অভিনয় করেছে। সব দেখে লিনের মাথা ঘুরে যায়। সে তেড়ে আসে তাদেরকে মারতে,
কিন্তু ডাও তাকে থামায় আর বলে, তুমি থামো, আমি এগুলোর সঙ্গে বহুবার লড়েছি। ওরা প্রতারণা করে জায়গায় জায়গায় মানুষ ঠকিয়ে কুংফুর বদনাম করছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, একটা ফাইট ম্যাচ হোক। যদি লিন জেতে তাহলে ওর টাকা ওদের ফেরত দিতে হবে আর চুক্তিপত্রও দিতে হবে। কিন্তু লিন বলে, আমি টাকার জন্য লড়ছি না, টাকাটা আমি কষ্ট করে জোগাড় করে দিয়ে দিব। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে লুসির এগ্রিমেন্ট, যেটা রায়ানের কাছে আছে। লুসি আমাকে ঠকিয়েছে, কিন্তু তাও আমি ওকে বাঁচাতে চাই। রায়ান তখন ঠাট্টা করে বলে, তুই লুসিকে এত ভালোবাসিস, তাহলে বল লুসির জন্য তুই কি বাজি রাখতে পারিস? লিন বলে, আমি বাবার ফ্যাক্টরিটা তোমার নামে করে দেব। রায়ান হেসে বলে, ফ্যাক্টরির দাম খুব কম, তার চেয়ে বরং তোর যেই বাড়িটাতে তুই আর তোর বাবা থাকিস ওটা দে। আর এখানেই লিন তার সবচেয়ে বড় ভুল করে বসে। সে বলে, ঠিক আছে, আমি হেরে গেলে তোমার নামে আমাদের বাড়ি করে দেব। তো পরদিন শুরু হয় লড়াই। কিন্তু অবাক করা বিষয় হলো, কেউ লিনের সঙ্গে লড়তে চায় না। লিন জিজ্ঞেস করে, কি হলো, তোমরা সবাই ভয় পাচ্ছ নাকি? তখন এক কোনায় দাঁড়িয়ে থাকা ডাওয়ের দিকে ইশারা করে বলে, ও তোমার সাথে লড়বে। লিন চমকে ওঠে, ও তো ডাও, সেই ডাও যে গতকাল পর্যন্ত আমার পাশে ছিল, সাপোর্ট করছিল। সে তখন বলে, তুমিও ওদের সাথে মিলে গেছো? বিশ্বাসঘাতক। ডাও ঠান্ডা গলায় বলে, হ্যাঁ, তুই এতদিন ধরে ভাবতি তুই বড় ফাইটার, আজ আমার সাথে যুদ্ধ কর। লিন জবাব দেয়, তুমিও যদি প্রতারক হও তাও সমস্যা নেই, এই পুরো এলাকায় এমন কেউ নেই যে আমাকে হারাতে পারে, আজ আমিই জিতে দেখাবো। এরপর একথা বলে লিন ডাওয়ের দিকে দৌড়ে যায়, এক ঘুষি দেয়, কিন্তু ডাও খুব সহজেই সেটা আটকায়। আর এরপর যতই লিন চেষ্টা করতে থাকে, একবারও সে ডাওকে মারতে পারে না, বরং ডাওই লিনকে কষে মারতে থাকে। একের পর এক ঘুষি, কিক আর মার খেতে খেতে লিনের মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। সে বারবার পড়ে যায় আর প্রতিবার তাকিয়ে থাকে লুসির দিকে, সেই লুসি যে কিনা তাকে ঠকিয়ে গিয়েছে। শেষে ডাওকে মেরে রাস্তায় ফেলে দেয় আর চলে যায়। এই দৃশ্য দেখে আশেপাশের সবাই, যারা একটু আগেও লিনকে উৎসাহ দিচ্ছিল, এখন মুখ ফিরিয়ে নেয়। কেউ আর তার পাশে দাঁড়ায় না, তারা সবাই তাকে রেখে চলে যায়। অবশেষে লিনের বাবা ওকে তুলে নিয়ে আসে বাড়িতে। ওর ক্ষতগুলোতে ওষুধ লাগাতে লাগাতে বলে, চিন্তা করিস না বাবা, হয়তো সে তোকে ঠকিয়ে হারিয়েছে, কিন্তু তুই হারলেও শিক্ষা পেয়েছিস। ঠিক তখনই তাদের দরজা খুলে যায়। সার্কিট দরজা খুলে দাঁড়ায়, আর তখন ভেতরে ঢুকে পড়ে রায়ান, পার্ক, ডাও আর লুসি, চারজন একসাথে। শান অবাক হয়ে জিজ্ঞেস করে, এরা কারা? তুই তো বলিসনি কেউ আসবে। এখানেই শুরু হয় একটা ফ্ল্যাশব্যাক। এখানে দেখানো হয় রায়ানের গ্যাং আসলে আগে থেকেই প্ল্যান করেছিল লিনকে মেরে তার বাড়িটা দখল করার, কিন্তু তখনও ওরা জানতো না লিনের দুর্বল জায়গাটা ঠিক কোথায়, কিভাবে তাকে বোকা বানানো যায়। তখন ওরা একটা বুদ্ধি বের করে। ওরা সার্কিটকে টাকা দিয়ে ফাঁদে ফেলে, আর সার্কিটও লোভে পড়ে লিন সম্পর্কে সব তথ্য ওদের দিয়ে দেয়। আর সেখান থেকে শুরু হয় লিনকে ধ্বংস করার পুরো পরিকল্পনা। লিন অবাক হয়ে সার্কিটকে বলে, তুই তো শুধু চাকর না, তোকে তো আমি আমার বন্ধুর মতো ভাবতাম, তাহলে তুই এমন কেন করলি? সার্কিট তখন হেসে বলে, আমি সারা জীবন তোর পেছনে পোষা কুকুর হয়ে থাকতে চাইনি, এবার আমি নিজেই বস হব। তখন শন চিৎকার করে বলে, বের হয়ে যা আমার বাড়ি থেকে। কিন্তু সার্কিট ঠান্ডা মাথায় বলে, এই বাড়ি তো এখন আর তোমার নয়, ডাওর নামে ট্রান্সফার করা হয়েছে। শনের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে ছেলেকে মারতে যায়, কিন্তু পারে না। কাঁদতে কাঁদতে শুধু বলে, আমার কিসের অভাব ছিল, কেন এমন করলি? আর তখন লিন তার বাবার পায়ে পড়ে কাঁদে আর বলে, বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুলে আজ সব হারিয়েছি। শন ছেলেকে জড়িয়ে ধরে আর বলে, ধন সম্পত্তি কিছুই না, সব আবার হবে, তুই আমার সাথে আছিস, এটাই আমার বড় প্রাপ্তি। তারপর দুজনেই ঘোড়ার গাড়িতে করে সব ফেলে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। মাঝরাতে বৃষ্টিতে গাড়ি কাদায় আটকে যায়। দুজনে মিলে ধাক্কা দিয়ে গাড়ি বের করে, এতেই তারা খুব খুশি হয়ে যায়। এইদিকে লিনের ফাঁকা বাড়িতে বসে রায়ান আর তার দল বলাবলি করছে, ওরা যদি জানতে পারে কিভাবে আমরা ফাঁকি দিয়ে বাড়ি নিয়েছি, তাহলে বিপদ হতে পারে, ওদের শেষ করে দাও। তখন লুসি হঠাৎ বলে ওঠে, তোমরা না সবই শুধু টাকার জন্য করেছিলে, এখন কেন ওই দুই নিরীহ মানুষকে মারার কথা বলছো? রায়ান বলে, এখন আমার মন বদলে গেছে। আর তুমি এত ভাবছো কেন লিনের জন্য? তুমি না আমাদের দলের, নাকি তুমি লিনকে ভালোবেসে ফেলেছো? লুসি বলে, না না, তুমি কি সব বলছো? রায়ান হেসে বলল, ঠিক আছে, তাহলে নিজেই গিয়ে লিনকে মেরে ফেলো। এদিকে লিন আর শন পাহাড়ি পথ হয়ে যাচ্ছিল। হঠাৎ লিন দেখে দুজন মুখোশ পরা মানুষ ঘোড়ায় চড়ে তলোয়ার নিয়ে তাদের দিকে আসছে। তখনই সে বুঝে যায় এই লোকগুলো ডাওয়ের লোক, যারা ওদেরকে মেরে ফেলতে এসেছে। লিন তার বাবার জন্য চিন্তায় পড়ে যায়।
যায়। সে ঘোড়ায় জোরে হিট দেয় যাতে গাড়িটা দ্রুত চলে। ঘোড়ার গাড়িটা তার বাবাকে নিয়ে দ্রুত চলে যায়। এদিকে দুই মুখোশধারী এসে তার সামনে হাজির হয়। এই দুইজন আর কেউ না, লুসি আর পার। লুসি লিনের সঙ্গে লড়াই শুরু করে আর পার গাড়ির পেছনে ছুটতে থাকে শনকে শেষ করতে। লিন আর লুসির মধ্যে তখন দারুণ একটা ফাইট চলে। শেষমেশ লুসি একটা ছুরি ধরে লিনের গলায়। চাইলে তখনই সে লিনকে মেরে ফেলতে পারতো, কিন্তু না, সে তা করে না। বরং কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তোমার এই অবস্থার জন্য আমিই দায়ী। প্লিজ আমাকে ক্ষমা করো, এখনই পালাও এখান থেকে। এই বলে ছুরিটা নিজের পেটে ঢুকিয়ে দেয়। লিন তখন চমকে উঠে তাকে ধরে ফেলে। ঠিক তখনই পার্ক ফিরে আসে, কারণ সে শনকে খুঁজে পায়নি। দুজনকে একসাথে দেখে সে বুঝে যায় লুসি হয়তো এখন লিনের পক্ষে চলে গেছে। সে খেপে গিয়ে দুজনকে মারতে চায়। শুরু হয় ভয়ানক মারামারি। সেখানে লিনের হাতেও আঘাত লাগে। পার যখন লুসিকে মারার জন্য ছুটে আসে, তখন লিন নিজের শরীর ঢাল বানিয়ে ছুরির আঘাত নিজেই নিয়ে নেয়। লুসির চোখে পানি চলে আসে, কারণ সে জানে সবসময় সে লিনকে কষ্ট দিয়েছে। তবুও লিন আজ তাকে বাঁচাচ্ছে। পরের দৃশ্যে দেখা যায় পার্ক গিয়ে ডাউকে বলে, লুসি এখন লিনকে ভালোবাসে, তাই আমার আর কোনো উপায় ছিল না। আমি ওদের পাহাড় থেকে ফেলে দিয়েছি। আর এই কথোপকথন গোপনে শুনে ফেলে সার্কিট। সে তো চাইছিল বড়লোক আর বস হতে, কিন্তু লিনকে খুন করতে সে কখনো চায়নি। লিনের মৃত্যুর খবর শুনে সে একা বসে কাঁদতে থাকে। অন্যদিকে দেখা যায় লিন আর লুসি আসলে বেঁচে যায়, কিন্তু লুসি রক্তাক্ত অবস্থায় ছিল। লিন তাকে কাঁধে তুলে নিয়ে চলে যায়। হঠাৎ করে সেখানে অনেকগুলো নেকড়ে চলে আসে। লিন তখন এতটাই দুর্বল ছিল যে অজ্ঞান হয়ে পড়ে যায়। জ্ঞান ফিরে পেলে সে প্রথমেই জিজ্ঞেস করে, লুসি কেমন আছে? তখন শন রেগে গিয়ে বলে, তোর যত চিন্তা লুসিকে নিয়ে। আমি তোকে এতদিন লালন করেছি, নেকড়ের হাত থেকে বাঁচিয়েছি, আর এখন আমার খবরও নিলি না? লিন হেসে বলে, বাবা প্লিজ রাগ করো না, বলো না লুসি কেমন আছে? শন তখন হুমকি দিয়ে বলে, আর যদি ওর নাম নিস মাথা ফাটিয়ে দেব। তখন কিমসি এসে বলে, তোমরা কি শুরু করেছো আবার? আগে ছেলেটার গায়ে ওষুধ লাগাও। তখন কিমসি বলে, লিন চিন্তা করিস না, এটা আমার বার, এখানে তুই পুরোপুরি সেফ। কিমসি যতই সাহায্য করুক, লিন কেন জানি সবসময় কিমসির ওপর রেগে থাকে। অন্যদিকে সার্কিট তখন চ্যাংলে শহরে কিছু শ্রমিকদের সঙ্গে দেখা করে জানায় লিন আর শন শহর ছেড়ে চলে গেছে। তাদের বাড়ি এখন বিক্রি হয়ে গেছে। নতুন মালিক সেটা মেরামত করতে চায়। কে কে এখানে কাজ করতে চাও? সবাই কাজ করতে চায়, কিন্তু একজন বলে, তুমি তো লিনের কাজের লোক ছিলে, তাকেই তার বাড়ি থেকে তাড়িয়ে দিলে। আমরা ভাবতাম লিন অনেক বড় ফাইটার। সার্কিট রেগে যায় আর বলে, কাজের টাকা আগের থেকে দ্বিগুণ পাবে, তাহলে কাজ করবে তো? সবাই চুপ হয়ে যায় আর রাজি হয়ে যায়। এই দলের মধ্যে ছিল প্যারি, যে একসময় লিনের সঙ্গে লড়েছিল। এদিকে লুসি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে কিমসির বাড়ি। শন তখন লিনকে জিজ্ঞেস করে, এই মেয়ের জন্যই তো সব হারালাম, তবুও তুই ওকে বাঁচাতে মরিয়া কেন? লিন শান্তভাবে বলে, হ্যাঁ এটা সত্যি, কিন্তু লুসি খারাপ না, ও নিজের জীবন বাজি রেখেছিল আমাকে বাঁচানোর জন্য। একদিন লিন বারান্দায় চুপ করে বসে থাকে। কিমসি এসে তাকে বলে, এভাবে বসে আছিস কেন? লিন তখন কষ্ট নিয়ে বলে, আমি ভাবতাম আমি একজন শক্তিশালী ফাইটার, কিন্তু ডাউকে একবারও হারাতে পারিনি। মনে হচ্ছে আমি কিছুই জানি না। কিমসি তখন বলে, আরে বোকা ছেলে, এভাবে ভাবিস না, তোর শুধু একজন ভালো কুংফু মাস্টারের দরকার। ঠিক তখনই একজন ভিক্ষুক আসে, যাকে লিন আগে কিছু টাকা দিয়েছিল। লিন ভেবে নেয় এই লোকটা বুঝি মাস্টার, কিন্তু কিমসি তখন বলে, না না, আমি কুংফু মাস্টার। লিন বলে, তুমি আবার মজা করছো? এরপর লিন বাড়ি চলে যায়। দেখে প্যারি আর তার বন্ধু মদ খাচ্ছে। প্যারি তখন বলে, তুই আর আমি এখন সমান সমান, আয় দেখি একটা ফাইট হোক। দুজনের ফাইট শুরু হয়। আগে লিন প্যারিকে হারালেও এবার প্যারির প্রতিটি ঘুষিতে লিন এতটাই মার খায় যে রক্ত বমি করে দেয়। লিন অবাক হয়ে জানতে চায়, তুই হঠাৎ এত শক্তিশালী হলি কিভাবে? প্যারি বলে, এই প্রশ্নের উত্তর তোর বাবাকে জিজ্ঞেস কর। প্যারি বলে, তোর বাবা টাকার বিনিময়ে সব ফাইটে আমার মতো লোকদের হারতে বলতো, তুই কখনো আসলে ফাইট করিসনি, টাকার বিনিময়ে জিতেছিস। ঠিক তখনই কিমসি এসে খুব সহজেই প্যারিকে হারিয়ে বলে, শোন প্যারি, তুই ভালো ফাইটার, কিন্তু এমন অহংকার নিয়ে আবার এই বাড়ি আসলে পা দুটো ভেঙে দেব। এই বলে কিমসি
কিমসি প্যারিকে বার থেকে তাড়িয়ে দেয়। আর লিন তখন রেগে গিয়ে তার বাবার সামনে গিয়ে বলে, তুমিও আমাকে ধোকা দিচ্ছিলে। আমি তো সবাইকে বিশ্বাস করতাম, সবাই বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু তুমি আমার নিজের বাবা হয়েও এতদিন পর্যন্ত আমাকে মিথ্যা বলেছ। সে আরো বলে, তুমি সবসময় বলেছ আমি 1 নম্বর ফাইটার, কিন্তু তুমি তো প্রতিটি ম্যাচে আমাকে জেতানোর জন্য টাকা দিয়ে লোক ভাড়া করেছো। আর তখন শনের মুখেও কোনো কথা থাকে না। শনের কাছে লিনের এসব প্রশ্নের কোনো উত্তর ছিল না, তাই শন কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে লিন সেখানে থাকা সবগুলো মদের বোতল ভাঙতে থাকে। এরই মধ্যে লুসির সেন্স ফিরে আসে। লিনের রাগ দেখে বলে, আমি তোমার কষ্ট বুঝতে পেরেছি, কিন্তু তুমি যদি তোমার বাবার দিক থেকে দেখো তাহলে তার কাজটা হয়তো তোমার খারাপ লাগবে না, কারণ তিনি চাইতেন না তার ছেলে কারো কাছে হারুক। এতে ভুলই বা কি আছে বলো? অন্যদিকে দেখা যায় প্যারি তার ফ্রেন্ডের সাথে চা খাচ্ছে। তখন তার ফ্রেন্ড জিজ্ঞেস করে, এই লোকেরা আমাদের ঘরের কনস্ট্রাকশনের জন্য এখানে নিয়ে এসেছে, কিন্তু এরা তো আমাদেরকে দিয়ে গর্ত খোঁড়াচ্ছে, এরা তো ঘর ঠিক করার নামই নিচ্ছে না। প্যারি বলে, আমিও কিছু বুঝতে পারছি না। এরই মধ্যে প্যারি লিনের সাথে ফাইটের কথা বলে। তাদের কথা শুনে সার্কিট জিজ্ঞেস করে, তুমি কি আসলে লিনের সাথে ফাইট করেছো? প্যারি বলে, হ্যাঁ, গতকালই তো আমি আর লিন কিমসি বারে ফাইট করেছি। এটা শুনে সার্কিটের চোখে আনন্দের পানি চলে আসে। তো প্যারি আর তার বন্ধুকে কিছু টাকা দিয়ে সার্কিট বলে, লিন যে বেঁচে আছে, প্লিজ এই কথাটা তোমরা কাউকে বলো না। এরপর সেদিন রাতে শন লিনকে বলে, তুমি তো সবসময় সাংহাই গিয়ে ফাইট করতে চাইতে, কিন্তু আমি সবসময় তোমাকে সেখানে যেতে না করতাম। আসলে সেটার একটা রিজন আছে। কয়েক বছর আগে তোমার মা মার্শাল আর্টের অনেক ফেমাস ফাইটার ছিল। একবার তোমার মা জাপানি ফাইটারদের সাথে ফাইট করতে সাংহাই গিয়েছিল। সে সেখানে সব ফাইটারদেরকে অনেক সহজেই তার স্কিল দিয়ে হারিয়ে দেয়, কিন্তু সবশেষে ডন নামের একটা ফাইটারের কাছে গিয়ে হেরে যায়, কারণ ডন তোমার মাকে বিষ দিয়েছিল, আর এতে করে তোমার মা মারা যায়। আর যে কিমসিকে তুমি ঘৃণা করো সে আর কেউ না, তোমার মায়েরই বোন। কিমসি তার বোনের খুনি ডনের থেকে প্রতিশোধ নেওয়ার জন্যই তাকে তার ফাঁদে ফেলেছিল। এরপর সে সুযোগ বুঝে ডনকে মেরেও ফেলে, আর এরপরই আমরা সাংহাই থেকে এই শহরে চলে আসি। এজন্য আমি সবসময় তোমাকে সেখানে যেতে না করেছি। এখন যদি তুমি সত্যিই ভালো কুংফু ফাইটার হতে চাও, তাহলে তোমাকে কিমসিকে কুংফু মাস্টার হিসেবে মেনে নিতে হবে, আর তার থেকে ভালো মাস্টার তুমি আর কোথাও খুঁজে পাবে না। সবকিছু জানার পর লিন কিমসির কাছে ক্ষমা চায়। লিন বলে, ছোটবেলায় আমার কি হয়েছিল জানি না, কেন আমি আপনাকে সবসময় ভুল বুঝেছি সেটাও জানি না। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। আজ আমাকে আপনার শিষ্য হিসেবে গ্রহণ করুন। আমাকে আপনি সব কুংফুর স্কিল শিখিয়ে দিন প্লিজ। কিমসি ইমোশনাল হয়ে যায় আর বলে, লিন তুমি আমার ছেলের মতো, তোমার বলা কোনো কথাই আমার খারাপ লাগেনি। এরপর থেকেই শুরু হয় লিনের জন্য নতুন ট্রেনিং, ড্রাঙ্কেন ফাইটিং। কিমসি বলে, এই ফাইটের আসল শক্তি হলো নেশা, যত বেশি মাতাল তত বেশি শক্তি। ও লিনকে প্রচুর মদ খাওয়াতে শুরু করে। প্রথম দিনই এত মদ খেয়ে লিন অজ্ঞান হয়ে পড়ে, কিন্তু ধীরে ধীরে সে অভ্যস্ত হয়ে যায়। এমনকি এখন সে খাবারেও মদ আর পানি মিশিয়ে খায়। শুরুতে সে টলমল হয়ে পড়ে, কিন্তু সময়ের সাথে সাথে মাতাল হয়ে লড়ে। এর স্কিল হয়ে যায় ভয়ঙ্কর রকম ভালো। এই সময় লুসিয়া লিনের মধ্যে ভালোবাসার সম্পর্কও গড়ে ওঠে। এরা একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। অন্যদিকে রায়ান আর ডাও এখনো লিনের বাড়ির ভেতরে খোঁড়াখুড়ি করছে। রায়ান জিজ্ঞেস করে, এই জায়গায় তো আমরা অনেকদিন ধরেই খুঁজছি, তুই তো বলেছিলি এখানে গুপ্তধন আছে। ডাও জবাবে বলে, অনেক বছর আগে এক বন্যায় এক মন্ত্রী গরিবদের জন্য রাখা টাকা নিজের কাছে লুকিয়ে রেখেছিল। সেই টাকা দিয়ে সে প্রচুর সোনা কিনে নিজের বাড়ির ভেতরে লুকিয়ে রেখেছিল, কিন্তু বন্যায় সেই বাড়িটাও মাটির নিচে চাপা পড়ে যায়। তারপর বহু বছর পর এই জায়গায় নতুন বাড়ি হয়, আর এটাই এখন লিনের বাড়ি। আমি 100% নিশ্চিত সেই সোনা এখানেই আছে। আসলে লিনকে ফাঁদে ফেলে তার বাড়িটা দখল করার পেছনে ছিল এই গুপ্তধনের লোভ। লুসিকে ব্যবহার করা হয়েছিল শুধু লিনকে প্রলোভনে ফেলতে। এই সময় সার্কিট ওদের সব কথা শুনে ফেলে। এমনকি সে শোনে যে এই খননের জন্য যেসব মজুরদের ওখানে এনেছে তাদের সবাইকে শেষ করে ফেলারও প্ল্যান করেছে। ওইদিকে প্যারি রেগে যায়, কারণ ওদের এখনো টাকা দেওয়া হয়নি। সে বলে, আমরা তো অনেকদিন কাজ করছি, আমাদের টাকা দাও। ডাও না করে দেয়। তখন প্যারি তার উপর চড়াও হয়। তখন রায়ান তার লোকদের ছুরি দিয়ে প্যারির উপর হামলা করতে বলে, কিন্তু প্যারি ছিল দারুণ ফাইটার, সে একাই সবাইকে কাবু করে দেয়। তারপর ডাও আসে তার নিনজা তলোয়ার নিয়ে প্যারিকে এক কোপে ছেদ করে মেরে ফেলে। সে সবাইকে হুমকি দেয় যে বাড়ি যেতে চায় তাকে বলে দে আমি তাদের বাড়ি
শান্তিতে নয়, সরাসরি নরকে পাঠিয়ে দেব। কথা শুনে বাকি মজুরেরা ভয় পেয়ে আবার ঘুরতে থাকে। রাতের বেলায় সার্কিট এই ভয়ঙ্কর কথা শুনে দৌড়ে চলে আসে লিনের কাছে, যেখানে লিন আর লুসি তখন একে অপরের খুব কাছাকাছি চলে এসেছে। তারা কিস করতে যাবে এমন সময় কাবাবের হাড্ডি হয়ে সার্কিট চলে আসে। সে এসে লিনের পা ধরে কাঁদতে কাঁদতে বলে, লিন, আমি ভুল করেছি, শুধু ধনী হতে চেয়েছিলাম, ভাবিনি তোমার জীবনটাও এমন বিপদে ফেলবো। এখন তুমি বেঁচে আছো, এটাই এখন আমার বড় প্রাপ্তি। আর ডাও আর রায়ান তোমাকে ঠকিয়েছে, তোমার বাড়ির নিচে গুপ্তধন আছে বলেই তোমার সবকিছু কেড়ে নিয়েছে। কিন্তু লিন ওর কথা বিশ্বাস করতে চায় না। সার্কিট তাকে আগেও ঠকিয়েছিল। সার্কিট হতাশ হয়ে চলে যেতে থাকে। তখন লুসি বলে, লিন, সার্কিট সত্যিই ঠিক বলছে, এই পুরো খেলাটা ছিল তোমার বাড়ির নিচে থাকা সোনার জন্য। ডাও শুধু সেই লোভেই তোমাকে ধোকা দিয়েছে। এদিকে বাড়ি ঘোরাঘুরি শেষে সেই গোল্ড ট্রেজার পাওয়া যায়। সবাই খুশিতে পাগল হয়ে যায়। তারা সব স্বর্ণ প্যাক করতে শুরু করে। কিন্তু তখনই লিন আর সার্কিট দরজা ভেঙে সেখানে আসে। লিন সার্কিটকে বলে, তুমি আমাকে আগে কেন বলনি এখানে এতগুলো মানুষ আছে? সার্কিট বলে, আমি ভুলে গিয়েছিলাম মালিক, কিন্তু এখন আর কিছুই করার নেই। লিন আর কেমসি মিলে ডাওয়ের লোকদের সাথে ফাইট করতে শুরু করে। এখানে প্যারিকে মৃত অবস্থায় দেখে লিনের অনেক খারাপ লাগে, কারণ প্যারি অনেক স্কিলফুল ফাইটার ছিল। তো এরপর লিন সুরঙ্গের মধ্যে গিয়ে ডাওয়ের সাথে ফাইট করতে শুরু করে। এবার লিন ডাওকে মারার পর ডাও লিনের পেটের মধ্যে একটা লাথি মেরে দেয়। আর তখনই লিন সেখানে একটা মদের পাত্রের মধ্যে গিয়ে পড়ে। ডাও বলে, তোমার ফাইট তো দেখছি অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু টেনশন করো না, তুমি আমাকে হারাতে পারবে না। তখনই লিনের কিমসির বলা কথা মনে পড়ে যায়। কিমসি বলেছিল, ড্রাঙ্কিং ফাইটিং এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নেশা করা। আশেপাশে এতগুলো মদের বোতল দেখে লিন অনেক খুশি হয়। সেখান থেকে বোতলগুলো নিয়ে সে অনেকগুলো মদ খেতে শুরু করে। এখন সে ফাইটের জন্য পুরোপুরি রেডি। সে ডাওকে আচ্ছা মতো পেটাতে শুরু করে। ডাওয়ের অবস্থা এতটা খারাপ হয় যে ডিফেন্ড পর্যন্ত করতে পারে না। আসলে ডাওয়ের প্ল্যান ছিল সে সবগুলো স্বর্ণ নিয়ে এখান থেকে চলে যাবে আর মজুরদের এখানে আটকে দেবে, এরপর জায়গাটাকে বোম দিয়ে উড়িয়ে দেবে। এজন্য সে বোমও নিয়ে এসেছিল। কিন্তু লিন থাকতে এসব কিছু কিভাবে করবে? লিন তার হাতে কাপড় বেঁধে আগুন লাগিয়ে ডাওকে মারতে শুরু করে। ডাও বুঝে যায় সে জিততে পারবে না। সে বলে, আমি মারা যাব, কিন্তু তোমার কাছে কখনো হারবো না। এই বলে সে বোমের ফিউজের মধ্যে আগুন লাগিয়ে দেয়। আর এতক্ষণ ফাইট করার কারণে লিন সেন্সলেস হয়ে সেখানে পড়ে যায়। আর তখনই সেখানে সার্কিট চলে আসে। আর নিজের ভুলগুলো শুধরানোর জন্য সে ইচ্ছে করে বোমের মধ্যে পড়ে যায়। সে ভেবেছিল এটা করে সে নিজের প্রাণ দিয়ে এই জায়গাটা আর লিনকে বাঁচিয়ে ফেলবে, কিন্তু বোমটা তো ফাটেই না। সার্কিট এটা দেখে নিজের হাসি থামাতেই পারে না। আসলে সার্কিট যখন বোমের উপর পড়েছিল তখন সে ভয়ে হিসু করে দিয়েছিল, যার কারণে আগুন নিভে যায় আর বোমটা ব্লাস্ট হয় না। এরপর শেষ পর্যন্ত ডাও মারা যায়। তারপর লিন আর সার্কিট সব স্বর্ণ সেই শহরের সব অসহায় মানুষদের মধ্যে দান করে দেয়। এবার শন এসে লিনকে বলে, ফার্স্টে আমি তোমার ফাইটিং স্কিলে ট্রাস্ট করতে পারিনি, এই জন্য আমি তোমাকে সাংহাই গিয়ে ফাইট করার জন্য মানা করতাম, কিন্তু এখন আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে। আমার মনে হয় তুমি সেখানে যেয়ে তোমার মায়ের নাম উজ্জ্বল করতে পারবে। তাই তুমি অবশ্যই সাংহাই যাও আর নিজের স্বপ্ন পূরণ করে এসো। শেষ দৃশ্যে লিন আর লুসি একসাথে সাংহাই যাওয়ার জন্য বের হয়, কারণ এখন লিন সাংহাই গিয়ে জাপানিজ ফাইটারের সাথে লড়াই করে নিজের শহর আর পরিবারের নাম উজ্জ্বল করবে। আর এইভাবেই শেষ হয় আমাদের আজকের অসাধারণ গল্পটা। তো কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো গল্পের রিকমেন্ডেশন থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো সময়ে। সেই অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।